নমস্কার, নিউজের প্রাইম নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি রয়েছে আপনাদের সাথে রাখছি, চোখ রাখছি খবরে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় ভারতীয় জনতা পার্টির রাষ্ট্রীয় সভাপতি নির্বাচিত হলেন নীতিন নবীন। সর্বসম্মত সমর্থনে তার এই নির্বাচন বিজেপির সংগঠনের ভেতরে ঘটিয়েছে আস্থার প্রতিফলন। সর্বসম্মত সিদ্ধান্তে ভারতীয় জনতা পার্টি নতুন রাষ্ট্রীয় সভাপতি হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন বিহারের প্রবীণ নেতা নীতিন নবীন। এই পদের জন্য তার পক্ষে মোট 37 সেট মনোনয়নপত্র জমা পড়ে এবং অন্য কোনো প্রার্থীর নাম প্রস্তাব করা হয়নি। এর ফলে বিনা বিরোধিতায় নিশ্চিত হয় তার নির্বাচন। নীতিন নবীন বিজেপির শীর্ষ নেতৃত্বের দায়িত্ব গ্রহণ করবেন বর্তমান সভাপতি ও কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডার স্থলাভিষিক্ত হয়ে। এই নির্বাচনের মাধ্যমে দলের ভেতরে তার প্রতি ব্যাপক আস্থা ও সমর্থনের প্রতিফলন ঘটেছে বলে মত রাজনৈতিক মহলের। প্রয়াত নবীন কিশোর প্রসাদ সিনহার পুত্র হলেন পাটনায় জন্মগ্রহণকারী নীতিন নবীন। তার পিতা ছিলেন একজন সম্মানিত বিজেপি নেতা ও প্রাক্তন বিধায়ক। বাবার অকাল মৃত্যুর পর সক্রিয় রাজনীতিতে যুক্ত হন এবং ধীরে ধীরে বিজেপির সংগঠনে নিজের শক্ত অবস্থান তৈরি করেন তিনি। পাটনার বাঁকিপুর বিধানসভা কেন্দ্রের ধারাবাহিক প্রতিনিধি হিসেবে পরিচিত নীতিন নবীন 2006 সালের উপনির্বাচনে প্রথম জয়ের পর 2010, 2015, 2020 ও 2025 টানা 5টি বিধানসভা নির্বাচনে বিজয়ী হন তিনি। সাম্প্রতিক বিধানসভা নির্বাচনে তিনি তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বীকে প্রায় 51,000 ভোটের ব্যবধানে পরাজিত করেন, যা তাঁর জনপ্রিয়তার প্রমাণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। নীতিন কুমারের নেতৃত্বাধীন এনডিএ সরকারে সড়ক নির্মাণ ও নগর উন্নয়ন মন্ত্রকের দায়িত্ব সামলেছেন নীতিন নবীন। পরে বিজেপির কার্যকরী সভাপতি নিযুক্ত হওয়ার পর তিনি পদত্যাগ করেন মন্ত্রিসভা থেকে। দলীয় রাজনীতিতে জেডিইউর সঙ্গে বিজেপির জোট অটুট রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তিনি, যা বিহারে এনডিএ সরকারের সাফল্যের অন্যতম ভিত্তি বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। রাজ্যের বাইরে জাতীয় পর্যায়েও দলের বিভিন্ন দায়িত্ব সামলেছেন তিনি। ছত্তিশগড়ে বিজেপির ইনচার্জ হিসেবে তাঁর সাংগঠনিক দক্ষতার প্রশংসা করেছে দলীয় নেতৃত্ব। মঙ্গলবার সকাল 11টায় দিল্লিতে বিজেপির সদর দপ্তরে প্রায় 700 জন প্রতিনিধি উপস্থিত থাকবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে নীতিন নবীনের বিজেপির জাতীয় সভাপতি নির্বাচনে ঘোষণা করা হবে বলে জানিয়েছে দল। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। দিল্লিতে ত্রিপুরা ভবনের সম্প্রসারণ প্রকল্পের শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। রাজধানীতে আগত ত্রিপুরাবাসীদের ক্রমবর্ধমান চাহিদা, আবাসন সংকট ও প্রশাসনিক সহায়তার প্রয়োজনকে সামনে রেখে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। দিল্লিতে ত্রিপুরাবাসীদের জন্য আরো উন্নত পরিকাঠামো ও সুযোগ সুবিধা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিল রাজ্য সরকার। সোমবার আনুষ্ঠানিকভাবে ত্রিপুরা ভবনের সম্প্রসারণ প্রকল্পের শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। রাজ্যের বাইরে বসবাসকারী ত্রিপুরাবাসীদের সুযোগ সুবিধা এবং প্রশাসনিক সহায়তা আরো সুসংহত করতে দিল্লিতে ত্রিপুরা ভবনের এক্সটেনশন প্রকল্পের শিলান্যাস একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল। এদিন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার উপস্থিতিতে বীর টিকেন্দ্রজিৎ মার্গে এই প্রকল্পের সূচনা রাজ্য সরকারের বহিরাজ্য পরিকাঠামো উন্নয়নের নীতিকে তুলে ধরেছে স্পষ্টভাবে। This Tripura Bhavan in Koitilluma. So there are some restrictions also, because you cannot make the building too much high because of some security reason, you know. So when I found that room, that space, I talked to এই সম্প্রসারণ প্রকল্পের আওতায় 6টি কক্ষ এবং 2টি হল রুম নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে, যার জন্য আনুমানিক ব্যয় ধরা হয়েছে 2.95 কোটি টাকা। প্রায় 3000 বর্গমিটার এলাকা জুড়ে নির্মিত হতে চলা নতুন ত্রিপুরা ভবনটি শুধু আবাসন বাড়ানোর মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং এটি প্রশাসনিক, সামাজিক ও সাংস্কৃতিক কার্যকলাপের কেন্দ্র হিসেবেও ব্যবহৃত হবে বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। We are trying our best to do something for the people of Tripura. So in that line and in that mind, today, as because
we have found this space. So we thought, so I requested him that we need more spaces in Delhi, and he had sanctioned. And work also I had gone there twice or thrice, and there we have the space of about 3,000 square meter, and there about 60 rooms will be constructed. So going design already have made, some forest clearance and other clearance activity is what one space where today we are going to lay the foundation stone. That is NXT or being together with now. You see, if you think for ourselves also, in my life several times during our student life or for some other purposes, for our children's too, we have visited Delhi several times. But because of lack of accommodations in Tripura Bhavan, or some other reasons also, until and unless you belong to দিল্লির মতো মেট্রোপলিটন শহরে রাজ্য ভবনের সম্প্রসারণ ত্রিপুরাবাসীদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। চিকিৎসা, উচ্চশিক্ষা, চাকুরি, আদালত কিংবা বিভিন্ন কেন্দ্রীয় দপ্তরের কাজে প্রতিদিনই বহু মানুষ ত্রিপুরা থেকে আসেন দিল্লিতে। পর্যাপ্ত আবাসন ও সহায়ক পরিকাঠামোর অভাবে ভোগান্তির মুখে পড়তে হয় তাদের অনেককেই। এ প্রেক্ষাপটে ত্রিপুরা ভবনের সম্প্রসারণ সেই চাপ অনেকটাই লাঘব করবে বলে প্রত্যাশা সাধারণ মানুষের। ঐতিহাসিক দিক থেকেও ত্রিপুরা ভবনের গুরুত্ব কম নয়। 1981 সালের 1 সেপ্টেম্বর দিল্লির কৌটিল্য মার্গে হয়েছিল প্রথমবারের মতো। এটি দিল্লিতে ত্রিপুরার একটি প্রশাসনিক ও সাংস্কৃতিক পরিচয় বহন করে চলেছে 4 দশকেরও বেশি সময় ধরে। নতুন সম্প্রসারণ প্রকল্প সেই ঐতিহ্যকে আধুনিক প্রয়োজনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করে তুলবে বলে মত সংশ্লিষ্টদের। মেট্রোপলিটন শহরগুলিতে বসবাসকারী ও যাতায়াতকারী ত্রিপুরাবাসীদের সুযোগ সুবিধার বিষয়টিতে অগ্রাধিকার দিচ্ছে বর্তমান রাজ্য সরকার। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এই ধরনের প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকার একদিকে যেমন জনগণের বাস্তব সমস্যা সমাধান করতে চাইছে, তেমনি অন্যদিকে কেন্দ্রের সঙ্গে প্রশাসনিক যোগাযোগ ও সমন্বয় আরও মজবুত করার দেওয়া হচ্ছে বার্তা। সামগ্রিকভাবে দিল্লিতে ত্রিপুরা ভবনের এক্সটেনশন প্রকল্প শুধু একটি নির্মাণ কাজ নয়, বরং রাজ্যের বহির্মুখী প্রশাসনিক উপস্থিতি, জনগণের কল্যাণ এবং আধুনিক শহুরের চাহিদার সঙ্গে তাল মিলিয়ে চলার একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনার প্রতিফলন হলো এই উদ্যোগ। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। ককবরক ভাষার বিকাশে প্রতিশ্রুতিবদ্ধ সরকার। এক্ষেত্রে বিশেষ পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার। 48তম ককবরক ভাষা দিবসে রাজ্যবাসীকে শুভেচ্ছা এবং অভিনন্দন বার্তায় আমন্ত্রণ জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। যথাযোগ্য মর্যাদায় সোমবার রাজ্যব্যাপী অনুষ্ঠিত হয় ককবরক ভাষা দিবস। 48তম ককবরক ভাষা দিবস উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। ত্রিপুরার 19টি জনজাতি গোষ্ঠীর নিজস্ব ভাষা এবং উপভাষা রাজ্যের অমূল্য সম্পদ। ককবরক ভাষার বিকাশে প্রতিশ্রুতিবদ্ধ সরকার। শিক্ষা ব্যবস্থায় প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত এবং উচ্চশিক্ষায় স্নাতক থেকে স্নাতকোত্তর পর্যায়ে ককবরক অধ্যয়নের সুযোগ রয়েছে বলে ভিডিও বার্তায় জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। আমাদের রাজ্যে 19টি জনজাতি সম্প্রদায়ের প্রত্যেকটির নিজস্ব ভাষা ও উপভাষা রয়েছে, যা সম্মিলিতভাবে আমাদের ঐতিহ্যের এক অমূল্য সম্পদ। ত্রিপুরা সরকার ককবরক সহ অন্যান্য সংখ্যালঘু ভাষার সংরক্ষণ, প্রসার ও উন্নয়নের ক্ষেত্রে দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ। ককবরক ভাষা 1979 সালে রাজ্য ভাষার মর্যাদা লাভ করে। এই ভাষা ত্রিপুরার জনজাতি জনগোষ্ঠীর ইতিহাস, পরিচয় ও আকাঙ্ক্ষার এক জীবন্ত প্রকাশ। বর্তমানে রাজ্য জুড়ে প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত ককবরক ভাষা শিক্ষা প্রদান করা হচ্ছে। 2025 সাল পর্যন্ত প্রাথমিক স্তরে 1296টি বিদ্যালয়ে, মাধ্যমিক স্তরে 115টি বিদ্যালয়ে এবং উচ্চ মাধ্যমিক স্তরে 65টি বিদ্যালয়ে ককবরক পাঠদান চালু রয়েছে। গত 7 বছরে ককবরক শিক্ষা প্রদানকারী শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। এছাড়াও স্নাতক, স্নাতকোত্তর ও গবেষণা স্তরেও ককবরক ভাষা অধ্যয়নের সুযোগ রয়েছে, যার মধ্যে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে একটি স্বতন্ত্র বিভাগ অন্তর্ভুক্ত। প্রথম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত শিক্ষার্থীদের জন্য বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ নিশ্চিত করা হয়েছে এবং জাতীয় শিক্ষানীতি
2020 অনুযায়ী ককবরক পাঠ্যক্রম ও পাঠ্যপুস্তকের উন্নয়ন কাজ অব্যাহত। ককবরক ভাষায় মোট 61টি গ্রন্থ রচনা হয়েছে এখনো পর্যন্ত। দৈনন্দিন জীবনে ককবরক ভাষার ব্যবহার এবং সার্বিকভাবে ককবরক ভাষার বিকাশে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। 48তম ককবরক ভাষা দিবস উপলক্ষে রাজ্যবাসীকে এদিন শুভেচ্ছা এবং অভিনন্দনও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এ পর্যন্ত ককবরক ও অন্যান্য সংখ্যালঘু ভাষা দপ্তর কর্তৃক মোট 61টি ককবরক গ্রন্থ প্রকাশিত হয়েছে। দৈনন্দিন জীবনে ককবরক ভাষার ব্যবহার আরও উৎসাহিত করতে ককবরক দিবস উপলক্ষে একটি পকেট ককবরক অভিধান প্রকাশের উদ্যোগ নেওয়া হয়েছে। ককবরক ভাষার সার্বিক উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন কর্মশালা, প্রশিক্ষণ কর্মসূচি ও গবেষণা কার্যক্রম নিয়মিতভাবে আয়োজন করা হয়েছে। মাইনর রিসার্চ প্রজেক্ট চালু করা, অনলাইন ও অফলাইন ককবরক ভাষা কোর্স প্রবর্তন সহ ডিজিটাল শ্রেণীকক্ষ স্থাপন, আগরতলা পৌর নিগম এলাকায় বিভিন্ন স্থানে ককবরক বাংলা ইংরেজি ত্রিভাষিক সাইনবোর্ড স্থাপন এবং একটি বিস্তৃত ককবরক অভিধান প্রণয়নের চলমান কাজ, এসবই আমাদের ভবিষ্যৎমুখী দৃষ্টিভঙ্গির প্রতিফলন। 48তম ককবরক দিবসের এই পবিত্র ও গৌরবময় মুহূর্তে আমি সকল ভাষাপ্রেমী, সাহিত্যিক, শিক্ষক, শিক্ষার্থী এবং জনজাতি সমাজের সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। ত্রিপুরার একটি সরকারি ভাষার পাশাপাশি ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদের প্রথম ভাষা হল ককবরক। ককবরককে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়া হয় 1979 সালে। মোট জনসংখ্যার প্রায় 25% ককবরক ভাষাভাষীর জনগোষ্ঠী রয়েছে রাজ্যে। বুনিয়াদী স্তরে 1640টি বিদ্যালয়, মাধ্যমিক স্তরে 115টি বিদ্যালয় এবং উচ্চ মাধ্যমিক স্তরে 72টি বিদ্যালয়ে পড়ানো হয় ককবরক। 2022 সালে সরকারি কর্মচারীদের জন্য অনলাইনে ককবরক প্রশিক্ষণ কোর্স চালু করা হয়েছে। গবেষকদের গবেষণা করার জন্য অনুদানের সংস্কার রয়েছে 1 লক্ষ টাকা। ককবরককে সংবিধানের 8ম তফসিলে 23তম ভাষা হিসেবে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নিয়েছে রাজ্য সরকার। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। সোমবার 19শে জানুয়ারি ককবরক দিবস। এ উপলক্ষে ককবরক ভাষা এবং অন্যান্য সংখ্যালঘু ভাষা দপ্তরের উদ্যোগে সোমবার সকালে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই দিনটি উদযাপন করা হয়। সোমবার সকালে রবীন্দ্র শতবার্ষিকী ভবনের সামনে থেকে একটি সুসজ্জিত শোভাযাত্রার মাধ্যমে এই অনুষ্ঠানের শোভা আরম্ভ করা হয়। শোভাযাত্রাটি রাজপথ ধরে এগিয়ে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এসে শেষ হয়। রাজ্যের বিধায়ক রামপদ জমাতিয়া, ককবরক ভাষা উন্নয়ন উপদেষ্টা কমিটির চেয়ারম্যান ডক্টর অতুল দেববর্মা সহ অন্যান্য সম্মানিতরা এই শোভাযাত্রা অংশগ্রহণ করেন। শোভাযাত্রা শেষে রবীন্দ্র শতবার্ষিকী ভবনের 1 নম্বর প্রেক্ষাগৃহে মূল অনুষ্ঠানটি আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে উদ্বোধক এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের বিধায়ক এবং ককবরক ভাষা উন্নয়ন উপদেষ্টা কমিটির উপচেয়ারম্যান রামপদ জমাতিয়া, ককবরক ভাষা উন্নয়ন উপদেষ্টা কমিটির চেয়ারম্যান ডক্টর অতুল দেববর্মা সহ অন্যান্য সম্মানিত অতিথিরা। রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহার শুভেচ্ছা বার্তার মধ্য দিয়ে শুরু হয় এই অনুষ্ঠান। অনুষ্ঠানে ককবরক ভাষার 4টি গ্রন্থ প্রকাশিত হয়। ককবরক ভাষার বিশেষ অবদানের জন্য সম্মাননা প্রদান করা হয়। ककबरक नि নিজস্ব স্ক্রিপ্ট সানাউইনাই ককবরক উন্নয়ন খাইনি সিওয়াসবু অন্য কোনো বাই সিংবন एक्सिडेंट लांगानि वासगिया अमन आसक हामबाय सर बांग्ला बायफानि एक छुदत लांना नुवानसो गेताबो साइड कबले निजिनि स्क्रिप्ट बुलासा सागनि स्क्रिप्ट बाय भारतीय संविधान बाहाय तंगु नेशनल लैंग्वेज बर्तमान जेता सिक्रेटि राजा बबाय खलायमानो हायके निजिनि बाय खलायदि जों सिनेमा समूहके सागनि ककबरक स्क्रिप्ट बाय बन खलायनाय हायबांनो बनि सिगांनो तमा साखा जेके पाने एक्सिडेंट दाखा के स्कॉलर कहाँ फाइनाय चिनि যারা ভাষাবিদ এবং স্ক্রিপ্ট সম্পর্কে সইনায় বড় বাইকে চিনি নিজস্ব স্ক্রিপ্ট বাইনে ককবরক স্ক্রিপ্ট বাইনে কোনো উন্নয়ন খাইনায় মুসকামত লাং থাংনায় থারনা ওলা চিনি ককবরক স্ক্রিপ্ট আমাদের ককবরক নিজস্ব স্ক্রিপ্ট দিয়ে এটাকে এক্সিডেন্টে নিয়ে যাওয়ারই আমাদের উদ্দেশ্য। ধন্যবাদ স্যার চিনি কক বাই সুনিয়া নিন্না ওলা চাইতো যেত যেহেতু না ওলা সুনিয়া রকবা স্যার dari ako abo jotono sai to uitongu khlaibu tongu ta jara khlainai ro baine sujuk goni banginai no ek chidela dadi hi sai jong স্যার আমার স্ক্রিপ্ট লাইনার রকবাই রকমান মানে নিজিনি স্ক্রিপ্ট দিছেন রক সুনিয়া নে চাইতো যেত sai to abo sai স্যার লাস্ট কোশ্চেন তাকলাই কুলু দা তো আগি তো হাতে কত রক সামবাইখা তাকলাই তা উমানাই কবর সালাও
Dari apa mapro senuk naita. Ambai. নতুন করে গভীর সংকটে পড়েছে জয়পুর এলাকায় হাওড়া নদীর তীর। এ থেকে সরকারিভাবে উচ্ছেদ হওয়া 19টি পরিবার। সরকার পুনর্বাসনের জমি বরাদ্দ করলেও স্থানীয় প্রভাবশালীদের বাধায় সেখানে ঘর তুলতে পারছে না পরিবারগুলো। প্রশাসনের নিষ্ক্রিয়তায় বর্তমানে আশ্রয়হীন অবস্থায় মানবতার জীবন কাটাচ্ছে উচ্ছেদ হওয়া পরিবারগুলো। জয়পুর এলাকায় হাওড়া নদীর তীরে বসবাসকারী 19টি পরিবারকে উচ্ছেদ করা হয়েছিল সরকারিভাবে। সরকার পক্ষ থেকে তাদের জন্য নতুন পুনর্বাসনের ব্যবস্থা করা হলেও বাস্তবে সেই জমিতে বসতি করার পথে বাধার সম্মুখীন হচ্ছে পরিবারগুলোই। স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি তাদের ঘর তুলতে বাধা দিচ্ছেন বলে জানিয়েছেন তারা। গেছিলাম আমরা বাচ্চা কাচ্চা নিয়ে খুব ওই অসহায়তা আছি, এন্দা বান্ধের কাজ চলতেছে, তারা কইতাছে এই দিয়ে ওখানে সরাই দিতাম। তো ওখানে তো আপাতত রাখার কোনো জায়গা নাই। তো ভাবছি যেহেতু গভর্নমেন্টে এটারে চারিদিকে ওয়াল দিছে, বেড়া দিছে, তাইলে আমরা এখানে নিয়ে এটা আপাতত নিয়ে রাইকা অন্তপক্ষে বাচ্চা কাচ্চাদের এখানে একটা পড়ার সময় দিও। আমরা এই চিন্তা করে গেছি। যাওয়ার পরে আজকে যে ব্যক্তি সেমু মিয়া দখল করতো জায়গাটারে, গভর্নমেন্টে বেড়া দেওয়ার সময় কেউ অধিকার দেয়ছে না। আজকে তাই না আইসে আয়া মহিলা মানুষের উপরে মারধর করছে, আমাদের ভিডিও আছে। এরপরে কিছু 4-5 জন লোকের ফোন করে আনছে, তারা আয়া মারধর করছে। প্লাস যে খুঁড়িটি গভর্নমেন্টের লোকে আয় ফসিলের লোকে আয় বয়াইছে, এই খুঁড়িটি একটা বাইরে বেড়ে ভাঙছে, এমন প্রুফ আমাদের আছে। আর তারা সম্পূর্ণ জায়গার মধ্যে তারা আমরা মানে যে নিজে নিরাশা বানা, কিন্তু প্রত্যেকটা মানুষের তো তদন্ত করে দেন যে এটা দখল করে থাকে কয়েকশো কোটি টাকার মালিক। কারণ এখন অনলাইন যুগ, কার কি প্রপার্টি আছে না আছে টিপ দিলে ফিঙ্গার দিলে সবকিছু বাইরে যাবে। সরকারি জায়গা উনি কিভাবে দখল করলেন? এইটাই তো প্রশ্ন স্যার। কারণ আমরা অসহায় মানুষ, 19টা পরিবার, 163 জন মানুষ স্যার, 117টা ভোটার, আমরা প্রত্যেকটা জায়গাতে আমরা ফেস করতেছি। কিন্তু তারা আমরা করতেছি দিয়ে হইব। কিন্তু আজকে আমরা 6-7 মাস ধরে স্যার আমরা তিরবাল টাঙ্গায় তাই বউ বাচ্চারা নিয়ে অনেক কষ্ট হইতেছে। বাচ্চা কাচ্চারা নিয়ে আমরা লেপ তো গেছে অন্তপক্ষে বাচ্চা কাচ্চাটি তো সামনে পরীক্ষা, তারা তো একটা চিন্তা করে আজকে আমরা ওইখানে গেছি যাতে একটা সাবরা দিলে যাতে অন্তপক্ষে বাচ্চা কাচ্চাটি একটা থাকতে পারে, মাছি মশাতে যাতে দূরত্ব থাকতে পারে। 2 দিন পরে প্রশাসনের নিরাপত্তার কারণে দুর্ভোগের মধ্যে পরিবারগুলো নিরাপদ আশ্রয়হীন অবস্থায় দিন কাটাচ্ছেন শিশু, নারী ও বৃদ্ধরা। বিগত ছোটোর থেকে এই নদীর পাড়ে আসছিলাম, আমরা মা বাবা সবাই। হ্যাঁ, তো আমরার কথা হয়েছে কি, আমরা তো এর থেকে উচিত করছে পরে আমরা সরকারের যতটুকু সহযোগিতা করছি। সরকারে কইছে এখানে কোনো গ্যাঞ্জাম করবা না, এখানে কিছু করবা না, তোমরা লাগে বিকল্প ব্যবস্থা করা হইব। যেহেতু বিকল্প ব্যবস্থা করা হইব, আমরা প্রথম নোটিশ আইছিল এই আগস্টের 8 তারিখ আমাদের কাছে আইছিল। হ্যাঁ, তো আগস্টের 8 তারিখ আইছিল। তারপরে আছে না আমরা আগস্টের 29 তারিখে আবার আমরা উড়ে দিছি। তো আমরা কাছে আমরা কইছি বিকল্প পরিবর্তন, আমরা কইছে শুধু নোটিশের ভিতরে লেখা, আমাদের কাছে একটু ইয়া ছিল। তো আমরা গেছি SDM এর কাছে, প্রথম নোটিশে SDM এর কাছে গেছি। SDM আমরা কইছে একটা টোকেন দিয়ে দিছিল, 19 ফ্যামিলির একটা টোকেন দিয়ে দিছি। ওই টোকেনের অনুসারে আমরা পরে আবার আই পড়ছে দ্বিতীয় নোটিশ আওয়ার পরে অক্টোবরে যে নোটিশটা আইছে আটে, এটা দ্বিতীয় নোটিশ আইছে। দ্বিতীয় নোটিশ আওয়ার পরে আমরা কইছে তোমরা গিয়া অফিসে দেখা করো, SDM অফিসে। তো আমরা SDM এর লগে না, আমরা ডাইরেক্ট DM স্যারের লগে দেখা করছি। হ্যাঁ, DM স্যারের লগে দেখা করে নেয়। তো DM স্যারে কইছে ঠিক আছে, আমরা এমন ব্যবস্থা তোমরা করবো, তোমরা আপাতত না তারা ইয়া করো, সহযোগিতা করো। সরকারের কাজে আইসি যেহেতু ওদের বানাইছে, এটা রিক্সি জায়গা, এটা লেগে তোমরা সহযোগিতা করো। তো আমরা বলবো ঠিক আছে, রিক্সি জায়গা সহযোগিতা করে দিই। তো আমার কথা হয়েছে কি, তাই সহযোগিতা কইরা দিছি সবাই, মানে তারা আমরা ঘর বাড়ি ভাঙ্গা দিছে, আমরা উড়াইয়া নিয়ে সাইডে রাখছি। তারা আমরা ঘর তুলে কদিন থাকতাম, কইছি টাপুটাঙ্গে থাও স্যার, আমরা কই থাও তোমরা টাপুটাঙ্গে থাও, নদীর দরকার রাস্তা উল্টা সাইডে থাও। তা আমরা কইছি স্যার যে জায়গাটা ভাঙছে এই জায়গাটা আপাতত থাই, কথা হয় কোনো অসুবিধা নেই, যতদিন যাবত কাজ না ধরাও এতদিন যাবত থাও। তো তারা অনেক কাজ ধরতে হয়েছে, তারা টাপু ভাঙ্গা দিচ্ছে, ভাঙ্গা উঠতে গেছি কে। তো আমরা তো অনেক দিন ধরে মেয়র সাহেবের থেকে দইরা, কাউন্সিলর থেকে দইরা, বুথ প্রেসিডেন্ট থেকে, তার কাছে সব ডেইলি টু ডেইলি আমরা হেরার কাছে গেছি। হাজার লোক বাঁচাইতে পারি আমরা, 19টা ফ্যামিলিরে আমরা মেয়রে বাঁচাইতে পারে না, আমরা সরকারে বাঁচাইতে পারে না, আমরা ভারতের নাগরিক না, আমরা কই যাবো? আমরা যদি 5,000 মানুষ 5,000 মানুষ বাঁচাইতে, আমরা 19টা ফ্যামিলি না, 19টা ফ্যামিলি কি না সরকারে বাঁচাইতে পারে না? সরকারের সবকিছু গাইডলাইন মাইনে আমরা রইছি, ওখানে বইয়া আমরা দিতেছে না। হ্যান্ড ওভার সরকারের কাছে এতটুকুই আমরা দেন, হ্যান্ড ওভার করুক তাড়াতাড়ি, নাইলে আবার আমরা এবার হয়তো পিঠা খামো, নাইলে পিঠা মরে গেলে গেছি কি আমরা ওই জায়গা হ্যান্ড ওভার করতেই।
উচ্ছেদ এবং পুনর্বাসন একে অপরের সঙ্গে জড়িত অঙ্গাঙ্গিভাবে। এই বিষয়টি শুধু প্রশাসনের কাছে চ্যালেঞ্জই নয়, বরং মানুষের মৌলিক অধিকার রক্ষার প্রশ্ন এই ক্ষেত্রে জড়িত বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। প্রশাসন যদি দ্রুত পদক্ষেপ না নেয়, উচ্ছেদ হওয়া এই পরিবারগুলি কিভাবে মানবিক ও নিরাপদ জীবন পাবে তা নিয়েই বাড়ছে আশঙ্কা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। সাইবার অপরাধ প্রতিরোধ ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে দক্ষিণ ত্রিপুরার বিরোনিয়া সফরে এলেন রাজ্য পুলিশের মহানির্দেশক আইপিএস অনুরাগ। সফরকালে দক্ষিণ জেলা আরক্ষা দফতরের উদ্যোগে আয়োজিত সাইবার ক্রাইম বিষয়ক সচেতনতামূলক কর্মসূচিতে অংশগ্রহণ করেন তিনি। এদিন দুপুরে বিলোনিয়া পুরাতন টাউন হলে আয়োজিত ডিজিটাল যুদ্ধ শীর্ষক সাইবার ক্রাইম সচেতনতামূলক অনুষ্ঠানে যোগ দেন। ওটিপি শেয়ার না করা, পাসওয়ার্ড গোপন রাখা, ফেক মেইল, প্রতারণামূলক বার্তা ও কল থেকে সতর্ক থাকারও পরামর্শ দেন তিনি। পাশাপাশি সাইবার অপরাধের শিকার হলে দ্রুত 1930 হেল্পলাইনে পুলিশের সঙ্গে যোগাযোগ করার আহ্বানও জানান। कि जखन इंटरनेट आपने यूज करें तो जो ओटीपी अथवा अपना पासवर्ड और संगे आपने शेयर ना करें। यदि आपने ओटीपी अथवा अपना पासवर्ड यूज करें और इताके शेयर करें और संगे तो उन्हीं এই পাসওয়ার্ড ইউজ করতে পারেন। আপনার যে কোনো কনফিডেন্সিয়াল ফাইল আছে, কনফিডেন্সিয়াল রিপোর্ট আছে অথবা আপনার ব্যাংক অ্যাকাউন্ট আছে, এটাতে ঢুকতে পারে আর এখানে যে কোনো অপারেশন করতে পারে, অ্যামাউন্ট ট্রান্সফার করতে পারে। সেকেন্ড জিনিস, আননোন লোকদের সঙ্গে আপনি চ্যাটিং না করেন, যেহেতু এখানে খুবই বেশি মিসচিভিয়াস লোক থাকে, ক্রিমিনাল বি আছে আর অ্যানোনিমিটি আছে, আপনি জানেন না কে আননোন পারসন, যদি উনি পাকিস্তান থেকে পাকিস্তানে থাকতে পারে অথবা আর কোনো বিশ্বের যে কোনো কান্ট্রিতে থাকতে পারে, ও তারা চেষ্টা করবো কি এখানে যে কোনো আপনাকে একটু। সিধাই থানার সুন্দরটিলা পুলিশ ফাঁড়ির পশ্চিম সিমনা এলাকা থেকে 3 জন অবৈধ বাংলাদেশি নাগরিককে আটক করেছে পুলিশ। সুন্দরটিলা পুলিশ ফাঁড়ির মোবাইল পেট্রোলিং দল নিয়মিত টহল চলাকালীন সময়ে ধৃতদের গতিবিধি সন্দেহজনক মনে হলে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে তাদের। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা বৈধ নথিপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় পুলিশ তাদের আটক করে নিয়ে আসে সিধাই থানায়। আটককৃত 3 জনের বিরুদ্ধে প্রাসঙ্গিক ধারায় মামলা রুজু করা হয়েছে। ধৃত হলেন বাংলাদেশের কুমিল্লা জেলার মনির হোসেন, নাজমুল হক এবং দীপু হোসেন। কিভাবে তারা সীমান্ত অতিক্রম করে এলাকায় প্রবেশ করেছে এবং এর পেছনে কোনো দালাল চক্র জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। আজকে আমরা ওই আমাদের সিধাই থানার অন্তর্গত সুন্দরটিলা আউটপোস্টের ওসি সাহেব, ইন্সপেক্টর ধ্রুবজী রিয়াং এবং ওনার দলবল নিয়ে যথারীতি মোবাইল করতেছিলেন। ওই সময়ে পশ্চিম সিমনা বাজারের কাছাকাছি যখন ওনার মোবাইল গাড়িতে পৌঁছে, তখন উনি 3 জন লোককে লাগেজ সহ হাঁটতে দেখেন এবং সন্দেহ করেন। এরপরে উনি তাদের কাছে গিয়ে তাদের জিজ্ঞাসাবাদ করেন এবং ওনারা জিজ্ঞাসাবাদে বলেন যে তারা বাংলাদেশি। ওনাদের প্রথম জনের নাম মনির হোসেন, দ্বিতীয় জন নাজমুল হক এবং তৃতীয় জন রিপন হোসেন। তো বাংলাদেশি তাদেরকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়, কিন্তু তাদের কোনো ভ্যালিড ডকুমেন্টস ছিল না। যথারীতি তাদেরকে আটক করার পরে থানাতে নিয়ে আসা হয় এবং তাদের বিরুদ্ধে একটি সুমোটো মামলা করা হয়, যার প্রেক্ষিতে আমরা আগামীকাল তাদেরকে মাননীয় আদালতে আমরা হাজির করাবো। আমরা এখনো পর্যন্ত পূর্ণাঙ্গ সংবাদ শেষ করব, কিন্তু তার আগে অবশ্যই এক নজর রাখবো আজকের এই মুহূর্তের শেষ খবরে। 23শে জানুয়ারি বাঙালি ও জাতীয় জীবনে এক বিশেষ তাৎপর্যপূর্ণ দিন। একইভাবে বিশেষ গুরুত্বপূর্ণ দিন হলো সরস্বতী পুজো। এবছর একই দিনে একদিকে পালিত হবে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মবার্ষিকী। জাতীয় চেতনা ও সাংস্কৃতিক ধর্মীয় ঐতিহ্যের মধ্যে ভারসাম্য বজায় রেখে এই দিনটি উদযাপন করা অনেকটাই চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, বিশেষ করে বনেদের স্কুলগুলোর কাছে।
23শে জানুয়ারি একদিকে যেমন নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মবার্ষিকী, অন্যদিকে এই বছর পঞ্জিকার তিথি অনুসারে বিদ্যা দেবী সরস্বতীর আরাধনার দিন। একই দিনে দুই গুরুত্বপূর্ণ উপলক্ষকে ঘিরে বিভিন্ন বনেদি স্কুলগুলোতে শুরু হয়ে গেছে প্রস্তুতি। আগরতলা নেতাজি সুভাষ বিদ্যানিকেতনও দেখা যাচ্ছে ব্যস্ততা। এই দ্বৈত আয়োজন এক ধরনের সাংগঠনিক ও শৃঙ্খলার চ্যালেঞ্জ তৈরি করেছে বিদ্যালয় প্রশাসনের সামনে। শিক্ষামূলক ও সাংস্কৃতিক ঐতিহ্য সমান গুরুত্ব দিয়ে নির্ধারণ করা হয়েছে অনুষ্ঠান সূচি বলে জানিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ। নেতাজির আদর্শ, দেশপ্রেম ও আত্মত্যাগের বার্তা ছাত্রছাত্রীদের মধ্যে পৌঁছে দিতে আলোচনা সভা, শ্রদ্ধাঞ্জলি ও সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি শোভাযাত্রাও বের করা হবে অন্যান্য বছরের মতোই। একই সঙ্গে সরস্বতী পুজোর ধর্মীয় আচার, সাজসজ্জা ও শৃঙ্খলাবদ্ধ আয়োজনেও বিশেষ নজর দেওয়া হচ্ছে বলে জানিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ। এমনিতে জয়হীন কোনো সমস্যা বলতে ওই রকম কোনো সমস্যা হচ্ছে না। আর প্রবলেম তো হবে ওই দিন, মেইন প্রবলেমটা হবে কারণ যেদিন 23শে জানুয়ারি পড়েছে, আবার সরস্বতী পূজা সেম টাইমে, আবার ওই দিনই হচ্ছে 23শে জানুয়ারিও সেম। কিন্তু যেহেতু নেতাজি সুভাষ বিদ্যানিকেতন, সুতরাং আমরা 23শে জানুয়ারিতে প্রাধান্যটা বেশি, কিন্তু যেহেতু বিদ্যানিকেতন এখানে সরস্বতী পূজার প্রাধান্য আছে, তো আমরা ঠিক করেছি মানে দুটোই করব, একদম সঠিকভাবে দুটোই হবে। এবং পুজোর বিধি আদি নীতি দেখে, সমস্ত কিছু দেখে, বিধি নিয়ম মেনেই আমরা ওইটা পুজোটা করছি। তবে অন্যবার 8টা থেকে শুরু হয়, এবার আমরা 9টা থেকে স্টার্ট করব। আর নর্মালি অন্যান্যবার অঞ্জলি হয়ে যায় প্রায় 10টা সাড়ে 10টার ভেতরে, এবার আমরা অঞ্জলি 2টো পর্যন্ত রেখেছি। কারণ আর শোভাযাত্রা আমাদের সেমই চলবে, এটার মধ্যে আমরা কোনো পরিবর্তন সেরকম আনিনি। স্টুডেন্ট ভীষণ ইন্টারেস্টেড, যদিও সরস্বতী পূজা আমরা ভেবেছিলাম তাদের তরফ থেকে আপত্তি আসবে কি না, তারা প্রসেশন করতে চায়, তারা নেতাজি বার্থডে করতে চায়। এবং এই ক্ষেত্রে আমাদের শিক্ষক শিক্ষিকাদেরও যথেষ্ট উদ্যম আমি লক্ষ্য করেছি, তারাও বিভিন্ন আইটেম নিয়ে নেমেছে, এক একজন এক এক রকমভাবে প্রস্তুতি নিচ্ছে। এবং এটার ওই আপনারা দেখতেই পাচ্ছেন যে মাঠের মধ্যে প্রিপারেশন চলছে, কীভাবে রিহার্সাল হচ্ছে, কিভাবে তারা কি করবে না করবে, ড্রেস টেস্ট ম্যাক্সিমাম হয়ে গেছে। এই সমন্বয়মূলক উদ্যোগে উল্লেখযোগ্য ভূমিকা নিচ্ছেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রছাত্রীরা। প্রস্তুতিতে সক্রিয় অংশগ্রহণ, স্বেচ্ছাসেবী পরিষেবা সব ক্ষেত্রেই এগিয়ে এসেছেন বিদ্যালয়ের প্রাক্তনীরা, জানিয়েছেন বিদ্যালয় কর্তৃপক্ষ। এতে শুধু অনুষ্ঠান সফল হওয়ার সম্ভাবনাই বাড়ছে না, বরং বর্তমান ছাত্রছাত্রীদের মধ্যেও তৈরি হচ্ছে দায়িত্ববোধ ও সামাজিক সংযোগের শিক্ষা। বোঝা যাবে যে এটার চাপটা কিরকম আসবে। এখন থেকে তো মোটামুটি চলছে। আর আমাদের তো নর্মালি ক্যান্ডিডেট যে সমস্ত স্টুডেন্টরা, যেমন মেয়েরা সংখ্যাবাহিনী হয়, আর এদিকে ছোট ক্লাস আর কি, মানে 10টা, আর 12-এর ক্ষেত্রে মেয়েরা হয় ভলেন্টিয়ার, ছেলেরাও হয় ভলেন্টিয়ার। আর 10-এর ছেলেদের ক্ষেত্রে এবার আমরা বলেছি যে তোমরা কিছু সরস্বতী পূজাতে এসে পড়ো, তো ওরাও কিছু কিছু এসেছে। সরস্বতী পূজা 12-এর তারা ওরাও কেউ কেউ এসেছে। তো আমাদের একটু ঘাটতি ভলেন্টিয়ারের ক্ষেত্রে একটু দেখা দিয়েছে, তো সেটা আমরা কি করে ম্যানেজ করব, তো আমরা ওই নিয়েও কথাবার্তা বলেছি, মোটামুটি ম্যানেজ হয়ে গেছে। এখন প্রস্তুতি চলছে ওই রকমই সবাই করে। আর সত্যি কথা বলতে যেটা আর কি, না বললেই না হয়, আমাদের এক্স স্টুডেন্টেরও তো এখানে ভীষণ ইন্টারেস্ট। ওরাও আসে, আমাদের বলে যে দিদিমণি বলেন যদি কোনো হেল্প লাগে বা কিছু লাগে আমরা আছি, কিছু বলবেন এরকম। তো ওরাও আসে, ওরাও হেল্প করতে চায়। যাই হোক, সব কিছু মিলিয়ে সবাইকে নিয়ে চলা, সবাইকে নিয়ে চলতে গিয়ে আশা করি হয়ে যাবে। 23শে জানুয়ারি ও সরস্বতী পুজো একসঙ্গে সফলভাবে উদযাপন করা দায়িত্ব প্রতিপালনের চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বিদ্যালয়গুলির জন্য। তবে শিক্ষা প্রতিষ্ঠানে এই ধরনের যুগপৎ আয়োজন শিক্ষার্থীদের বহুমাত্রিক মানসিক বিকাশে সহায়ক বলে মনে করেন শিক্ষা অনুরাগী মহল। একদিকে জাতীয় চেতনা ও ইতিহাস চর্চা, অন্যদিকে সংস্কৃতি ও ধর্মীয় মূল্যবোধ, দুইয়ের সমন্বয় ছাত্রছাত্রীদের মধ্যে গড়ে তুলবে ভারসাম্যপূর্ণ দৃষ্টিভঙ্গি। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।